দেখছেন ক্যালকাটা নিউজ, আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি। ক্ষমতাচ্যুত হয়ে সোশ্যাল মিডিয়ায় সরব মামাটি মানুষের মমতা। মামাটি মানুষ নাকি টাকা মাটি মানুষ? বিগত 15 বছরে তৃণমূল সরকার কিছু করুক না করুক নিজেদের দলের আখেরটা বেশ ভালোই গুছিয়েছে এই পিসি ভাইপো। সাধারণ মানুষকে ভাতাজীবী করে রেখেছে তৃণমূল এক এক নেতার তাদের প্রাসাদোপম বাড়ি, কোটি কোটি টাকা, বিলাসবহুল গাড়ি। এদিকে কর্মহীন যুবরা রাস্তায়, শিক্ষকেরা, মানুষের দুর্গতি, টাকার পাহাড়ে তৃণমূলীরা। তাই গোহারা মমতার সরকার, বদলের বাংলায় শুভেন্দুই ভরসা। মামাটি মানুষের যে বাড়ি, আমরা বিস্তারিত আলোচনা করব। সরাসরি রয়েছে নিউজরুম থেকে আমাদের সহকর্মী দেবারতী দাশগুপ্ত। দেবারতী, তৃণমূলের এক একজন নেতার বাড়ি, আজও আমরা একটি খবরে দেখেছি বান্দিপুর, সেখানকার যে বাড়ি তা একেবারে প্রাসাদোপম বাড়ি। তাকে দেখে কোনো বাড়ি মনে হয় না, মনে হচ্ছে কোনো 5 স্টার হোটেল। তাছাড়াও অন্য যে নেতারা রয়েছেন তাদেরও যে বাড়িগুলো রয়েছে সেগুলো এক একটি প্রাসাদোপম। ফলত এই যে মা মাটি মানুষ কথাটা, সেটা টুইস্ট হয়ে কখনো টাকা মাটি মানুষ আসতেই পারে। সোশ্যাল মিডিয়াতে সরব হচ্ছেন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, যে তাদের কাউন্সিলররা, তাদের দলের নেতারা ছেড়ে চলে যাচ্ছেন দল। অন্যদিকে এই যে তৃণমূলের নেতারা বিগত 15 বছর ধরে যা যা করেছেন সেই ছবি, সেই প্রমাণ তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। বান্দিপুরের ছবি আজকে আমরা দেখেছি, এর আগেও এক তৃণমূল কাউন্সিলরের বাড়ি আমরা দেখেছি। বাড়ির মধ্যে ঝর্ণা থেকে শুরু করে বিভিন্ন পশু পাখিদের প্রতিকৃতি থেকে শুরু করে এখন যে ছবি উঠে আসছে, মাটির তলা থেকে 4 ব্যাগ উদ্ধার হয়েছে, 4টি ব্যাগ। তার পাশাপাশি আবার উদ্ধার হচ্ছে বস্তা, যা ভর্তি টাকা। সরাসরি রয়েছে না আমাদের নিউজরুম থেকে আমাদের সহকর্মী দেবারতী দাশগুপ্ত। দেবারতী, ক্ষমতাচ্যুত হয়েছেন মামাটি মানুষের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রশ্ন করছেন সামাজিক মাধ্যমে। তার পাশাপাশি আমরা যেটা দেখছি, এক একজন তৃণমূল নেতা তাদের প্রাসাদোপম বাড়ি, বিলাসবহুল গাড়ি, বস্তাকে বস্তা টাকা উদ্ধার হচ্ছে শুধুমাত্র মাটির তলা থেকে। তাহলে কি মা মাটি মানুষ নাকি টাকা মাটি মানুষ? একদমই তাই বৃষ্টি, যেটা তুমি বলছো সেটাই এখান থেকে শুরু করতে চাইবো আলোচনাটা। যে মা মাটি মানুষ, 3টে ময়ের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়েছিলেন যখন থেকে উনি ক্ষমতায় এসেছেন। কিন্তু মুশকিল হলো, মায়েরা ওনার রাজত্বকালে, ওনার শাসনকালে মায়েরা কেঁদেছে। মাটির অবস্থা আমরা দেখেছি, মাটি কেটে তৃণমূল কংগ্রেসের নেতাদের কত বড় বড় বাড়ি হয়েছে। আর মানুষের অবস্থা তো আলাদা করে বলার কিছু নেই। আমরা দেখেছি কর্মসংস্থানের নামে কি চলেছে, রাস্তায় শিক্ষকরা পুলিশের মার খাচ্ছে, কি দেখেনি বাংলার মানুষ। কাজেই মা মাটি মানুষ এই কনসেপ্টটা তৃণমূল কংগ্রেস তারা নিজেদের মতো করে সাজিয়েছিল। তারা বুঝতেই পেরেছিল যে মা মাটি এবং মানুষের এই বাংলায় কি অবস্থা হবে। তুমি একটা করে ছবি দেখো বৃষ্টি, আমি দেখছি আর সত্যি কথা বলছি যে বাংলার মানুষ গত 15 বছর ধরে কি নির্যাতন সহ্য করেছে, আজকে এই সরকারটা চলে যাওয়ার পরে নতুন করে আলোচনায় উঠে আসছে। এই যে বাড়িগুলো আমরা দেখাচ্ছি, একজন ব্লক সভাপতি, একজন উপপুর প্রধান, এদের যদি এইরকম বাড়ি হতে পারে, আমি ছেড়ে দিলাম এইসব কথা, আমি ছেড়ে দিলাম। বেশ কিছু বছর যদি আমরা একটু পিছিয়ে যাই, একটা প্রশাসনিক সভা ছিল মেদিনীপুরে, তোমার মনে থাকবে বৃষ্টি, সেই সময় শেখ সুফিয়ান দোর্দণ্ড প্রতাপ নেতা নাকি, ওনার ওই জাহাজ বাড়ি দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ টেরিয়ে গেল। উনি যাওয়ার পথে ওই বাড়ির দিকে তাকিয়ে বলছেন, কি করেছিস সুফিয়ান, এত বড় বাড়ি, এ তো মানুষের চোখে লাগবে। আর খুব স্বাভাবিক কথা, চোখে তো লাগবেই। ওনার চোখে লেগেছিল, ওই একবারই ওনার চোখে লেগেছিল, তারপর থেকে আর লাগেনি। নাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন 188A এই বাড়ির ভেতরে লিফট বসে না, এই বাড়ির ভেতরে এসকেলেটর বসে না। এই যে দিলীপ মণ্ডল, যাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না, যাই হোক শেষ পর্যন্ত ধরা গেছে, সেই দিলীপ মণ্ডলের বাড়ির ভেতরে কি আমাদের প্রতিনিধি সেই ছবি দেখিয়েছেন। এই বাড়িটা তুমি চিন্তা করো বৃষ্টি, এই বাড়িটা তৈরি হয়েছে কোথায়? জোকার কাছে একটা জায়গা। বিষ্ণুপুরের বিধায়ক, তিনি রানিং বিধায়ক, ওই রকম একটা বাড়ি করেছেন। এবং ওইখানে যখন বিধানসভার প্রচার চলছে, তার প্রচার চলার মাঝখানে একটা বাড়ি দেখিয়ে উনি হাত দেখিয়ে বলছেন যে এই বাড়িটা বেআইনি বাড়ি, এটা ভেঙে দেব। কত বড় ক্ষমতা, নিজের অত বড় বেআইনি বাড়ি সে কথা উনি ভুলে গেছেন।
ভুলে গিয়ে ওই প্রাসাদোপম বাড়ি সেটা উনি ভুলে গেছেন, কত মানুষের রক্তে ওই বাড়ি তৈরি হয়েছে সে কথা উনি ভুলে গেছেন। ওনার প্রচার চলাকালীন সামনে বিজেপির এক নেতার এক বাড়ি দেখে ওনার মনে হয়েছে ওটা ওখানে বেআইনি বাড়ি, ওটা ভেঙে দেব। কত বড় ক্ষমতা! এই সিউড়ির কথা যদি একটু বলি, সিউড়িতে তৃণমূলের নেতা তার নিজের নামে স্টেডিয়াম করে ফেলেছেন, গর্ব করে কলার তুলে আমাদের প্রতিনিধিকে বলছেন হ্যাঁ এখানে তো অনেকে খেলে গেছে, জাতীয় লেভেলে অনেকে খেলে গেছে। ফলকে মোটা মোটা করে লেখা রয়েছে অনুব্রত মণ্ডলের নাম। এই রকম হচ্ছে তৃণমূলের নেতাদের ছবি। তোমার মনে থাকবে হাওড়াতে তৃণমূলের এক নেতা, পুলিশ যখন তাকে খুঁজতে তার বাড়িতে যাচ্ছে, গিয়ে পুলিশের চক্ষু চড়ক গাছ, কারণ বাড়ির তলায় পাতালে তিনি একটি বাড়ি এমন সেট করে রেখেছেন, সে চোখ টেরিয়ে যাচ্ছে দেখে। এইগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদের ছবি। আর আজকে আমরা যে কারণে এই খবরটা করছি সেই ছবিটা আবার একটু ফুল স্ক্রিন দেখাবো। আমি আমার দর্শকদের বলবো, বাংলার মানুষকে বলবো, দেখুন এই ছবিটা দেখুন। খড়দার তৃণমূলের এক পুরো প্রধান, উপপুরো প্রধান, তার বাড়ি একটু দেখাই আপনাদের। খড়দার ওই উপপুরো প্রধানের বাড়িটা একটু দেখাবো। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের এই মুহূর্তে বাগান বাড়িতে এসে পৌঁছেছি আমরা। যদিও এই অন্য আরেকটি বাড়ি এবং এই বাড়ি, দুটো বাড়িতে রেড চালাচ্ছে রাজ্য পুলিশ, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। কিন্তু তার আগে বাগান বাড়িটা ঘুরিয়ে একটু দেখাই। আমার ঠিক বাঁদিকে লন এবং এলাকা, এবং আমি একটু এলাকাটা দেখানোর চেষ্টা করব। এই বাগান বাড়িতে রয়েছে সুইমিং পুল, বিলাসবহুল এই বাগান বাড়ি, যেটা বিধায়কের বাড়ি বলেই জানা যাচ্ছে। এবং সেই বাগানে যেমন বাগান রয়েছে, লন রয়েছে, সেরকমই রয়েছে একেবারে সুইমিং পুল এবং এই বিলাসবহুল বাড়ি, যেখানে তার একটা নির্দিষ্ট সময় কাটে এবং এই বিলাসবহুল বাড়িতে তার বাগান বাড়ি হিসেবেই তিনি তার পরিচিত। ফলত এই এলাকার এতটা এলাকা জুড়ে তার এই বাগান বাড়ি, এবং এই বাগান বাড়ির পরিধিটাও আমি একটু আবার দেখাবো। যে আমি যে লন, আমার ডান দিকে যে লন ছিল, বাঁ দিকে যে সুইমিং পুল, সেই সুইমিং পুল পেরিয়ে লনের একটা পাশে রয়েছে দোলনা এবং বসার জায়গা, তার পাশাপাশি রয়েছে ক্যারাম খেলার জায়গা, অর্থাৎ আমোদ প্রমোদের জায়গা। একটু দেখানোর চেষ্টা করবো। সেখানে রয়েছে আমোদ প্রমোদের জায়গা এবং ভিতরে রয়েছে আরো অনেক কিছু। বেশ বিলাসবহুল বাড়ি, তার চিত্র দেখা যাচ্ছে। একেবারে একটা রিসর্টের মতো এই বাগান বাড়ি, যেটা শুধুমাত্র তার ব্যবহারের জন্য বা তার ঘনিষ্ঠ লোকেদের ব্যবহারের জন্য এইটা ব্যবহৃত হতো। এই বাগান বাড়ির পরিধি, এটা দেখে স্বাভাবিকভাবেই একজন বিধায়কের, বিষ্ণুপুরের একজন বিধায়ক, তিনি এই বিধায়ক এর আগের টার্মেও তিনি বিধায়ক ছিলেন, এখনো তিনি নবনির্বাচিত হয়েছেন। ফলত এই নির্বাচন হয়েছে সবে, কিন্তু তার আগে এই বাগান বাড়ির পরিধি যদি আমি একটু দেখাই, যে এই এতখানি লন, তার পাশে সুইমিং পুল, একেবারে বিলাসবহুল বাড়ি, এবং একটা বাড়ি রয়েছে সেই বাড়ির সংলগ্ন এই এতটা জায়গা, এবং এই বিলাসবহুল বাড়ির পরিচয় পাওয়া যাচ্ছে। ফলত এটাও কোথা থেকে এলো এই আয়, বা এটা এর যে সোর্স অফ ইনকাম থেকে এটা আদৌ এই বাড়িটি যে টাকা খরচা করে করা হয়েছে সেটা আদৌ তার আয়ের সংযত কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে তার আগে এই বাড়িটা আমি আরো একবার বলবো খতিয়ে দেখার জন্য, যে একেবারে লন এবং তার সঙ্গে পুকুর, বিভিন্ন জায়গায় সুইমিং পুল, এবং এমনকি দেখানোর চেষ্টা করব যে নানান রকম গাছ রয়েছে। একেবারে বিলাসবহুল একটা রিসর্টের মতো এই বাড়ির সঙ্গে লাগোয়াই সুইমিং পুল, বসার জায়গা, লন ইত্যাদি বিভিন্ন রকম। ফলত এখানেই বড় প্রশ্ন হচ্ছে যে দিলীপ মণ্ডলের এই সম্পত্তি আদতে কি তার আয় বহির্ভূত নাকি আয়ের অন্তর্ভুক্ত, এটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ। অভিরূপা হাজরা যখন এখানে গেছে, মানে দিলীপ মণ্ডলের বাড়ি যখন ঘুরে দেখাচ্ছে, সেই সময় আমি পরে যখন অভিরূপার সঙ্গে কথা বলেছিলাম, অভিরূপা আমাকে আলাদাভাবে বলছে যে ওই বাড়ি যা দেখেছি, সত্যি কথা বলতে কি, কোথা দিয়ে ঢুকবো আর কোথা দিয়ে বেরোবো, আমার পুরো বাড়িটা কভার করতে অন্তত 40 মিনিট মতো সময় লেগেছে, যে কোথায় কি আছে সেটা দেখার জন্য। একজন বিধায়কের বাড়ির
এই হচ্ছে ছবি। এই দিলীপ মণ্ডল, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি বাড়িতে ময়ূর পুষতেন, বাড়িতে সুইমিং পুল ইত্যাদি ইত্যাদি। আমি এত বিশদে আর যাচ্ছি না, যেহেতু এই ঘটনা কিছুদিন আগে আমরা বিশদে দেখিয়েছিলাম। আমি আজকে যে ছবিটা একটু দেখানোর চেষ্টা করব, যে একজন উপপুর প্রধান খড়দার, তার বাড়ি দেখো, একটু যদি ফুল ফ্রেমে এই ছবিটা দেখানো সম্ভব হয়। খড়দার উপপুর প্রধান, তার বাড়ির ভেতরের ছবি। বৃষ্টি, তুমি, আমরা কেউ কল্পনা করতে পারি না যে এই রকম একটা বাড়ি একটা উপপুর প্রধানের হতে পারে। এটা সম্ভব কিভাবে? কি করে এই রকম একটি বাড়ি, যেটা মামাটি মানুষের সরকার, যে মামাটি মানুষের সরকার গত 15 বছর ধরে খেলায় টাকা দিল, মেলায় টাকা দিল, শিক্ষকদের চাকরি সেটা কেড়ে নিল, কর্মসংস্থান করলো না, শুধুমাত্র ভাতায় চললো, মেধা রাজ্য থেকে বেরিয়ে গেল, সেই সরকারের এক উপপুর প্রধান, তার বাড়ির এই ছবি। এটা কোনোভাবে সম্ভব? মামাটি মানুষের সরকার বলে আপনারা আসছেন ক্ষমতায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে প্রান্তিক মানুষের কথা, আজকে শুধুমাত্র সেটাকে রিডিকিউলাস ছাড়া আর কিচ্ছু বলা যায় না। গোহারা হারবে এই সরকার, এ তো বোঝাই যাচ্ছিল। আজকে ঠিক সেই ছবিটা দেখতে পাচ্ছি আমরা, যখন একাকী, যখন রোম পুড়েছে, বসে সিজার বাসি বেহালা বাজিয়েছেন, নীরবাস বেহালা বাজিয়েছেন, সে ছবি আমরা দেখেছি। একাকী সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কেউ নেই। আজকে উনি দাঁড়িয়ে যখন এই বক্তব্যগুলো বলছেন, আমি চাইবো মাননীয়া প্লিজ এই ছবিগুলো দেখুন। সিএনএ যে ছবিগুলো এই মুহূর্তে চলছে, মাননীয়া প্লিজ দেখুন। আপনার নজর এড়িয়ে যদি এটা হয়ে থাকে তাহলে আপনাকে কিছু বলার নেই, কিন্তু আপনি নাকি 294টা কেন্দ্রে মুখ। আপনি জানেন না 294টা কেন্দ্রে কোথায় কোন বিধায়ক, কোন পুর প্রতিনিধি, কোন পঞ্চায়েতের প্রতিনিধি, কে কোথায় কি করেছে। আজকে আপনার দলের লোকজন আপনার বিরুদ্ধে মুখ খুলছে। ভালো লোক যে কেউ নেই তৃণমূল কংগ্রেসে, এ কথা বলবো না, কারণ যারা সত্যি ভালো তারা ভয়ে এতদিন মুখ বন্ধ করেছিলেন। কিন্তু হ্যাঁ, ভালোর সংখ্যাটা হয়তো কম, যে কারণে আপনি দলটা চালাতে পারছেন না, যে কারণে এই মুহূর্তে নেতৃত্ব দেওয়ার লোক পাচ্ছেন না। আপনি বাড়িতে বসে এটা তো জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে কি কি আছে। কিভাবে সম্ভব সেটা? 7.5 লাখ ভোটে জেতা কিভাবে সম্ভব? আপনি দুধের রাজনীতিক, আপনার তো জানা উচিত। 7টা বিধানসভা থেকে যে লিডে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে জিতেছেন, সেই লিড নিয়ে কি জেতা সম্ভব 7.5 লাখ ভোটে? কেন সম্ভব নয় তার আলাদা করে ব্যাখ্যা বিধানসভা ওয়ারি ধরে ধরে আমরা দিয়েছি। কিন্তু কোন নেতার এই রকম বাড়ি, কোন নেতার বাড়িতে সুইমিং পুল, কোন নেতার বাড়িতে বেলজিয়াম কাজ ছাড়া কিছু নেই, কোন নেতার বাড়িতে ময়ূর, কোন নেতার মাটির তলায় বাড়ি, কোন নেতা মাটির পাট খেতে বস্তা বস্তা টাকা উদ্ধার হয়েছে, থানায় বসে সেই টাকা গোনা সারা রাত ধরে চললো, শেষ হলো আজকে সকালে যখন খবর করতে গেছি দেখা গেল 2 কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে। আপনি সবকিছু জানেন, এটা আমরা বিশ্বাস করছি এই কারণে, কারণ আপনি একাধিক প্রশাসনিক বৈঠক থেকে এমন কিছু মন্তব্য করেছেন যে মন্তব্যগুলো এটাই বারবার প্রমাণ করেছে যে আপনি সবটা জানতেন। আপনি বসিয়ে দিয়েছেন, আপনি কথা বলতে দেননি, আপনি আপনার প্রশাসকদের কথা বলতে দেননি, আপনি আপনার আমলাদের কথা বলতে দেননি। যদি কেউ কোনো নেতা তার সমস্যা নিয়ে আপনাকে বলতে গিয়েছে, আপনি বলেছেন বসে পড়ুন, এত কিছু করা যাবে না, সব আমি করে দেবো। কে করবে মাননীয়া? আপনি ছাড়া কে করবে? আপনি যদি দলের দিকে নজর না দেন তাহলে এই ছবি হবে। বাড়িটার, আমি বৃষ্টি আবার বলবো, আরেকবার যদি একটু ফুল ফ্রেমে দেখানো সম্ভব হয়, বাড়িটা দেখো একবার। কত কোটি টাকার বাড়ি, একজন উপপুর প্রধানের বাড়ির এটা ছবি, বাড়ির ভেতরের এটা ছবি। শান্তনু সিনহা বিশ্বাস একজন সামান্য পুলিশ কর্তা, তার 40টা ঘরের বাড়ি কান্দিতে। ইডির আধিকারিকরা গিয়েছেন, তাদের চক্ষু চড়ক গাছ। কিভাবে হয়? এত বড় পরিসরে বাড়ি, এত বিলাসবহুল গাড়ি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন, তার বাড়ির বাইরে বুলডোজার দাঁড়িয়ে আছে। কেন ভয় পাচ্ছেন? আপনার বাড়িকে নোটিশ দেওয়া হয়েছে, এক্ষুনি ভয় পাবেন না, এক্ষুনি ভাঙছে না। আপনি যদি প্রপার ডকুমেন্টস দিতে পারেন কেন ভাঙবে? আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি সময় চাইছেন, চান, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার বাড়ির বাইরে যে বুলডোজারটা দাঁড়িয়ে আছে, সেই বুলডোজারটা আপনার বাড়িকে ক্ষতি করবে বলে দাঁড়িয়ে নেই, আপনি ভয় পাবেন না, তার অন্য কাজ আছে, কিন্তু আপনি এটা ভেবে নিচ্ছেন।
ভাবাটা এই কারণে স্বাভাবিক, কারণ এই বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণগুলো ভাঙা হচ্ছে, আগামীতে হবেও। কসবা এলাকার খবর কিছুদিন আগে করছিলাম। জাভেদ খান বিরাট নেতা, তিনি তার ছেলে কি করেছেন কসবা এলাকায়, কত অবৈধ নির্মাণ, কত বেআইনি নির্মাণ করেছেন। এখন বুলডোজার দেখলেই বুকে বাঁদিকে হাত দিয়ে বসে পড়ছেন তৃণমূলের নেতারা। এত ভয় পাচ্ছেন, তাহলে করেছেন কেন? বৃষ্টি, যে ছবিগুলো দেখছি, বাংলার মানুষের চোখের জলে তৈরি হয়েছে এই বাড়িগুলো। এই মুহূর্তে অমিতাভ কাঞ্জিলার রাজনৈতিক বিশ্লেষক আমাদের সঙ্গে রয়েছেন। অমিতাভ দা, বাড়িগুলো দেখে চোখ টেরিয়ে যাচ্ছে দাদা। কি করেছে এরা মানুষের সাথে? খেলা মেলা, এত প্রকল্প, দুর্নীতি কি সাধে হয়েছে? কি করেছে এরা অমিতাভ দা? দেবারতী, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তবে যে ছবিটা তুমি বলছিলে, সত্যি চোখ টেরিয়ে যাওয়ার মতো। যে কারণ যে বাড়িগুলো দেখা যাচ্ছে, সেই বাড়িগুলো কোনোটা বাড়ি বলা যায় না, প্রত্যেকটাই এক একটা 5 স্টার হোটেল, যেগুলো কয়েক কোটি টাকা দিয়ে নির্মিত। শুধু তাই নয়, তাদের সাধারণ মানুষের রক্ত চুষে যে টাকা, সেই টাকা দিয়ে তারা এই বড় বড় ইমারত তৈরি করছেন। আর মুখ্যমন্ত্রী যখন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে তার নেত্রীরা তারা একে একে দল ছাড়ছেন, তাই তিনি তাদেরকে আবার ব্যঙ্গ করছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অমিতাভ কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক। দেবারতী, তোমার প্রশ্ন। অমিতাভ দা, যে বিষয়টা আপনার সঙ্গে কথা বলছিলাম বা যেটা জানার চেষ্টা করছিলাম, যে এই যে বাড়িগুলো আমরা দেখছি, কারুর বাড়িতে ময়ূর, কারুর বাড়িতে এসকেলেটর, কারুর বাড়িতে লিফট, কারুর নামে স্টেডিয়াম, আর এই যে বাড়িটা এই মুহূর্তে দেখাচ্ছি, এটা উপপুরপ্রধান তৃণমূল কংগ্রেসের। দাদা, আমি জানি না যে কত মানুষের রক্ত, কত মানুষের জল এগুলোর পেছনে রয়েছে। 15 বছর ধরে এই সরকারটা মানুষের জন্য কি কিচ্ছু করেনি দাদা? এইগুলো করেছে। এটাই তো বাস্তব চিত্র। এই মুহূর্তে যেগুলো উঠে আসছে তদন্তে, এবং আরো বেরোবে, যে বিগত 15 বছর স্বাভাবিকভাবেই প্রমাণিত হয়ে যাবে, সাধারণ মানুষকে এই ভাতা, এই সামান্য কিছু টাকা গছিয়ে দিয়ে তাদের ভোটগুলোকে দখলে নিয়ে তৃণমূল নেতাদের আঙুল ফুলে কি পরিমাণ কলা গাছ হয়েছে। এই যে এক একটা সম্পত্তিকে দেখানো হচ্ছে যে প্রাসাদোপম বাড়িঘর, তার ভেতরে যে আধুনিক বন্দোবস্ত, এইগুলো নির্মাণের ব্যয় কি আমরা আন্দাজ করতে পারি না? এবং সেই সঙ্গে এই মানের জীবনযাত্রাকে মেনটেইন করতে গেলে তাদের প্রাত্যহিক খরচের পরিমাণ কত, তাহলে এই টাকার উৎস কি, এদের এই সমস্ত আয় কি ন্যায়সঙ্গত? স্বাভাবিকভাবে যেটা দেখা যাচ্ছে যে এরা শুধু নিজেদের সম্পত্তি বাড়াননি, এর প্রয়োজনটা এসছে অন্য একটা জায়গা থেকে। প্রতিবার নির্বাচনে দাঁড়াতে গেলে ক্যামাক স্ট্রিটকে এদেরকে যে পরিমাণ অর্থ রাশি দিতে হতো, যেটা এখন বিক্ষুব্ধদের মুখ খুলে শুনছি, কারো কাছ থেকে 50 লাখ, কারো কাছ থেকে 1.5 কোটি, সাংসদ পদের জন্য এই দাম, বিধায়ক পদের জন্য এই দাম, অঞ্চল প্রধানের জন্য এই দাম, এই যে রেট চার্ট ঠিক করা ছিল, সেইগুলোর জন্য যে টাকা তাদেরকে দিতে হতো, সেই জনগণের টুটিটিপে আদায় করা টাকা, কারো আবাস যোজনার থেকে কাটমানি, কারো রেশন কার্ডের থেকে কাটমানি, তোর বিভিন্ন সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নামে কাটমানি। অর্থাৎ যত বেশি সরকারি প্রকল্প ঘোষিত হচ্ছে, তা আসলে তৃণমূলের নিচু তলার নেতাদের কামাই করবার দরজাগুলো খুলে দিয়েছে। সেই সমস্ত প্রকল্পের সুবিধা জনগণের কাছে পৌঁছক বা না পৌঁছক, তার সুবিধাটা সবচেয়ে বেশি পেয়েছে তৃণমূলের নেতারা, এবং তাদের সম্পত্তি কিভাবে অল্প সময়ের ভেতরে কতখানি বৃদ্ধি হয়েছে তার নমুনা এই সমস্ত। শাহজাহান একখানা তাজমহল রেখে গেছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর পশ্চিমবঙ্গ জুড়ে এই যে এত এত তাজমহল বেরোচ্ছে, এই এত এত বিরাট বিরাট অট্টালিকা প্রাসাদ বেরোচ্ছে, একে যদি একসঙ্গে নজরে আনা যায়, কে বলে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আয়ের অভাব, কে বলে পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের অভাব ছিল? শুধু তৃণমূল করাটাই একটা সবচেয়ে বড় কর্মসংস্থান, সবচেয়ে বড় উপার্জন ছিল। তৃণমূল কংগ্রেস করলেই যদি এই বাড়ি, এই গাড়ি, এই সম্পত্তি
উপার্জন করা যায়, তাহলে কে আছে এদের লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে চাইবে? সবাই তৃণমূল কংগ্রেসের রাস্তা ধরবে, এবং তার জন্যই 15 বছর ধরে ক্ষমতায় টিকেছিল তৃণমূল কংগ্রেস। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা কিন্তু আমরা আজকের নয়, আমরা বহু আগে থেকে টের পাচ্ছিলাম। এবং তার আজকে যেই চেহারাগুলো এই মুহূর্তে প্রকাশিত হয়ে পড়ছে, এই কদর্য চেহারা আরো বেরোতে থাকবে। তদন্ত যত এগোতে থাকবে আরো এই কদর্য চেহারা বেরোতে থাকবে। এবং এখন সবথেকে মজার কথা আমার যেটা মনে হয় অমিতাভদা, যেটা সবথেকে বেশি মজার কথা আমার মনে হয় যে মানুষ এখন এগুলোকে চিনিয়ে দিচ্ছে। যে মানুষকে পদদলিত করে বা যে মানুষের রক্তে চোখের জলে এই বাড়িগুলো তৈরি হয়েছে, আজকে সেই মানুষ কিন্তু এই নেতাদের এই বাড়িগুলোকে চিনিয়ে দিচ্ছে। এইটা আমার মানে সত্যি কথা বলতে এটা দারুণ লাগছে। সাধারণ মানুষ তারা আজকে বলতে পারছে। কি দুর্ভাগ্যজনক, সত্যি আমরা কি হতভাগ্য। মানে এই যে পাহাড় প্রমাণ দুর্নীতি, এবং সেই দুর্নীতির ফলে এই যে মানে এলাকায় গড়িয়ে ওঠাই প্রসাদ সব সাম্রাজ্য, এই সবটা মিলিয়ে যেমন মানে দুর্নীতির এক অসাধারণ ইকোসিস্টেম যেন সারা বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছে। এবং সেখানে কুচো নেতা, মাঝারি নেতা, ছোট নেতা, বড় নেতা কোনো প্রভেদ নেই। প্রত্যেকের সম্পত্তির যে পরিমাণ অনৈতিক বৃদ্ধি, সেটাকে মানে একটু তলিয়ে দেখলে বোঝা যাবে যে এই দলটা চলেছে কি উপায়ে, এই সরকারটা চলেছে কি উপায়ে, 15 বছরের কি ভিত্তি ছিল, কিসের ভিত্তিতে একটা 15 বছর সরকার টিকেছিল, সেই ছবিগুলো খুব স্পষ্ট হচ্ছে। কারোর নামে প্রাইভেট স্টেডিয়াম, কারোর সে প্রাইভেট চিড়িয়াখানা, মানে বিশাল সম্পত্তির এই সমস্ত বহর দেখে এইগুলো শুধু সরকার এইগুলো উদ্ধার করে যদি বিক্রি করার ব্যবস্থা করে, নিলাম করার ব্যবস্থা করে, তাতেই কিন্তু এই মুহূর্তে রাজকোষাগারে অনেকখানি সংযোজন হবে বলে আমার ধারণা। এবং বাংলার যে অর্থনীতি মানে শিল্পায়নের অভাবে ঢুকছিল, সেই জায়গাগুলোকে চাঙ্গা করতে গেলে এই সমস্ত সম্পত্তি অনতিবিলম্বে উদ্ধার করে বিক্রি করতে পারলে বেশ খানিকটা সংযোজন হবে আমাদের রাজ্যের কোষাগারে। সেইটা হওয়া অত্যন্ত জরুরি। কোষাগার ভরানোর যে কথা আপনি বলছেন, একদমই অনেক ধন্যবাদ অমিতাভ কাঞ্জিলান আমাদের সঙ্গে ছিলেন। এই যে কোষাগার ভরানোর কথা বলছেন না বৃষ্টি, একটা খুব গুরুত্বপূর্ণ কথা এখানে না বললেই নয়, সেটা হচ্ছে এই যে লক্ষ্মীর ভান্ডার যে নারায়ণেরা পেয়েছেন, এইটা কিন্তু মারাত্মক একটা দুর্নীতির জায়গা। যে লক্ষ্মীর ভান্ডার কোথায় কোথায় কোন কোন পুরুষ পেয়েছে সেই খবর কিন্তু আমরা একে এবার ফাঁস করব। শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিক বৈঠক করে তো বলেইছে একজনের নাম, আমরা কিন্তু এক্সক্লুসিভ আরো বেশ কিছু খবর এর আগে থেকেই দেখাচ্ছি। এবার কথা হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডারে তাহলে কত টাকার দুর্নীতি হতে পারে। একটা সরকারকে যদি এক মাসে এই লক্ষ্মীর ভান্ডার পিছু আমি ধরে নিচ্ছি ABCD কিছু একটা অ্যামাউন্ট দিতে হয়, তাহলে বছরে একটা সরকারকে লক্ষ্মীর ভান্ডারের পেছনে কত টাকা দিতে হয়েছে। এই রকম ভাবে প্রত্যেকটা প্রকল্প ভাবো, যেখানে হয়তো হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। হয়তো সেই টাকা থাকলে আজকে পশ্চিমবঙ্গের GDP এই জায়গায় থাকতো না, বা সেই টাকা থাকলে পশ্চিমবঙ্গের অর্থনীতি এই জায়গায় থাকতো না। আমি ছেড়ে দিলাম পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির খাটের তলা থেকে কোটি টাকা উদ্ধার, আমি সে কথা ছেড়ে দিলাম। যে ছবিগুলো এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এই প্রাসাদোপম বাড়ি, এই বাড়িও হতো না তাহলে যদি উনি সঠিক পথে থাকতেন, সঠিকভাবে রাশটা ধরতেন। এই লিগাসি যদি বহন করে নিয়ে যেতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস যদি আবার ক্ষমতায় আসতো, তাহলে রাজ্যটা সত্যি শেষ হয়ে যেত। বৃষ্টি, একদমই তাই। ধন্যবাদ দেবারতে। খবর এখনকার মতো এই পর্যন্তই। আরো বিস্তারিত খবরের জন্য চোখ রাখুন ক্যালকাটা নিউজে।